ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। তখন কিন্তু সংবাদ মাধ্যম সেই ঝুঁকি নিয়ে আন্দোলনের খবর, সংগ্রামের খবর এবং সেটি তুলে ধরেছে প্রথম আলো বা ডেইলি স্টার। এই দুটি পত্রিকাকে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। তাদের কোনো সাংবাদিক প্রধানমন্ত্রীর কোনো সংবাদ সম্মেলনে আমন্ত্রণ পাননি। বাংলাদেশে যত আইন আছে বেশিরভাগই হচ্ছে মুক্ত সাংবাদিকতার বিরোধী। আপনি ডজন খানেক আইন পাবেন যেটা আপনার হাত পা বেঁধে দেবে, কিন্তু এমন একটি আইন নেই যে আপনাকে সুরক্ষা দেবে। বাংলাদেশের সাংবাদিকতা করা হচ্ছে যে পুকুরে কুমির ছেড়ে দেওয়ার পর যদি তোমাকে বলা হয় যে ওই পুকুরে সাঁতার কেটে এপার থেকে ওপারে যাবেন, তখন তাকে যেভাবে আত্মরক্ষা করতে হয়, আমাদের বাংলাদেশের সাংবাদিকতা সেরকম আত্মরক্ষা করে। তবে এটা বলার সুযোগ নেই 24শে গণঅভ্যুত্থানে সংবাদ মাধ্যম অথবা বাংলাদেশের সাংবাদিকরা ইতিবাচক ভূমিকা নেননি। তারা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও যার যার অবস্থান থেকে তারা জীবনের ঝুঁকি নিয়েও তারা এই ভূমিকা পালন করেছেন এবং 6 জন সাংবাদিককে কিন্তু আমরা হারিয়েছি। সম্মানিত দর্শক, ঢাকা পেপারসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে ধারাবাহিক আলোচনা আমরা করছি বা করার চেষ্টা করছি রাজনৈতিক অর্থনীতি বিষয় নিয়ে, সেই ধারাবাহিকতায় আজকে আমাদেরকে সময় দিয়েছেন সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক জনাব সোহরাব হোসেন। সোহরাব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা, চর্চাকে শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আপনারা জানেন সোহরাব হাসান বাংলাদেশের প্রথিতযশা একজন সাংবাদিকই শুধু নন, এর পাশাপাশি তিনি একজন প্রাবন্ধিক, লেখক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষক। গত প্রায় 4 দশক ধরে তিনি এই পেশার সঙ্গে আছেন। বিভিন্ন পত্রিকায় তিনি কর্মরত ছিলেন, সেগুলোর মধ্যে জনকণ্ঠ, ভোরের কাগজ, সংবাদ, যুগান্তর, এবং এরপর দীর্ঘ সময় তিনি দেশের অন্যতম প্রধান গণমাধ্যম প্রথম আলোতে তিনি সহযোগী এবং যুগ্ম সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এবং বর্তমানে চর্চা.com-এর সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালনরত অবস্থায় আছেন। এর পাশাপাশি তিনি কাব্যগ্রন্থের বা কবিতার চর্চা জারি রেখেছিলেন এবং 70-এর দশকের একজন অন্যতম প্রধান কবি হিসেবে তিনি স্বীকৃত হয়েছেন। উদাহরণ হিসেবে তার একটা কবিতার বইয়ের নাম আমি উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে বাতিল রাজদণ্ড, যেটা স্বৈরশাসক এরশাদের শাসন আমলে বাজেয়াপ্ত হয়েছিল। এর পাশাপাশি ভুল করে বেঁচে আছি এবং সুন্দর তোমার সর্বনাশ, এই কাব্যগ্রন্থগুলোরও রচয়িতা আমাদের আদরণীয় সোহরাব হাসান সাহেব। তো সোহরাব ভাই, আমরা মূল আলোচনায় প্রবেশ করতে পারি। সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থান দিয়ে আমরা শুরু করি। 24-এ আমরা একটা গণ অভ্যুত্থান দেখেছি, তার আগে 69, তার পরবর্তীতেই মহান মুক্তিযুদ্ধ, জনযুদ্ধ যেটা, তারপরে 90-এর গণ অভ্যুত্থানের সাথে স্বৈরশাসনের বিরুদ্ধে, এবং তারও আগে ভাষা আন্দোলন বা বিভিন্ন কৃষক শ্রমিক আন্দোলন আমরা দেখেছি। এবং এগুলোতে আমাদের প্রিন্ট মিডিয়া এবং পরবর্তীতে 90-এর পর ঠিক পরে যে ইলেকট্রনিক মিডিয়া এবং এখন যে ডিজিটাল মাধ্যম, বিভিন্ন ধরনের রোল আমরা দেখেছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পজিটিভ রোল বা সেই সংগ্রামের পরিপূরক একটা রোল, মানে সেই তথ্যগুলো জনগণের সামনে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিকরা যারা আমাদের পূর্বসূরি তারা তুলে ধরেছেন। তো 24-এর আগে হাসিনা রেজিমের সময় আমরা সে জায়গায় কিছুটা ব্যত্যয় আমরা দেখেছিলাম। এই বিষয়ে আমরা আপনার মতামত জানতে চাই। আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। একই সঙ্গে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই ঢাকা পেপারসকে। আপনাদের একটা বহুমাত্রিক পোর্টাল, এর সমৃদ্ধি কামনা করছি। যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, 24-এ সংবাদ মাধ্যমের ভূমিকা, 24-এর গণ অভ্যুত্থানে। তবে এটা বলার সুযোগ নেই 24-এ গণ অভ্যুত্থানে সংবাদ মাধ্যম অথবা বাংলাদেশের সাংবাদিকরা
ইতিবাচক ভূমিকা নেননি। তারা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও যার যার অবস্থান থেকে তারা জীবনের ঝুঁকি নিয়েও তারা এই ভূমিকা পালন করেছেন এবং 6 জন সাংবাদিককে কিন্তু আমরা হারিয়েছি যারা কর্তব্যরত অবস্থায় জীবন দিয়েছে সাংবাদিকতার জন্যে, অর্থাৎ সত্য প্রকাশের জন্যে। সাংবাদিকতার মূল কথা হচ্ছে সত্য প্রকাশ, মানুষকে সত্যটি জানানো এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান থাকবে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে অসত্যের বিরুদ্ধে। আমাদের রাষ্ট্র ব্যবস্থা অন্যায়ের উপরই দাঁড়িয়ে থাকে, অনেক সময় অসত্যের উপর দাঁড়িয়ে থাকে এবং সেটি উন্মোচন করা সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু সাংবাদিকরা সবসময় যে সেই দায়িত্ব পুরোপুরি পালন করতে পেরেছে এ দাবি করব না। তবে ইতিহাসের সন্ধিক্ষণে আপনি যেমন বলছিলেন ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ বা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে বলবো যে তারা এক ধরনের তাদের কর্তব্য, তাদের যে দায়িত্ব সেটা পালন করেছেন। সব জায়গায় হয়তো ততটা সাহসী হতে পারেননি, আবার সবাই একই রকম দায়িত্ব পালন করেনি। যেটি বললেন যে এই যে 24-এ একটু ব্যত্যয় বা ব্যতিক্রম কোনো সংবাদ মাধ্যম হয়তো করেছে, কিন্তু মূলধারার অন্তত আমি 10টা সংবাদ মাধ্যমের কথা বলতে পারবো। আমি সেই সময়ে যে সংবাদ মাধ্যমটিতে কাজ করতাম, প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, যুগান্তর, এবং টেলিভিশন যদি বলেন যে চ্যানেল 24, এনটিভি, 21-এর বাংলা ভিশন, তাদের উপর নানা রকম চাপ ছিল, কিন্তু তারা সেই দায়িত্বটি পালন করেছে এবং সাংবাদিকরা আহত হয়েছেন, আক্রমণের সম্মুখীন হয়েছেন, তারপর কিন্তু পিছিয়ে যাননি। আমার কাছে একটি বই আছে পিআইবির করা, তারিখে জুলাই, সংবাদপত্রের জুলাই গণ অভ্যুত্থান। এখানে টেলিভিশনের কথা নেই, কিন্তু এখানে একটা ধারণা বা এক ধরনের প্রচার বা বয়ান আছে যে সাংবাদিকরা সে সময় গণ অভ্যুত্থানকে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বা গণ অভ্যুত্থানকে তুলে ধরেনি বা তাদের যথাযথ দায়িত্ব পালন করেনি। এটি হয়তো কোনো সংবাদ মাধ্যমের ক্ষেত্রে সত্য, কিন্তু সার্বিকভাবে, কারণ আমরা যে এই যে সত্য জানতে পেরেছি বা মানুষকে উদ্বুদ্ধ করেছে, হ্যাঁ এটা ঠিক যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক এগিয়ে দিয়েছে। কারণ আপনি দেখুন যে যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তখন কিন্তু সংবাদ মাধ্যম সেই ঝুঁকি নিয়ে আন্দোলনের খবর, সংগ্রামের খবর এবং সেটি তুলে ধরেছে। হ্যাঁ, সেখানে কতটা সফল হয়েছে, কতটা সফল হতে পারেনি বা কেন পারেনি, এখানে সাংবাদিকরা যেমন তাদের দায়িত্ব পালনে তার দৃঢ় মনোভাব দেখিয়েছেন, অনেক ক্ষেত্রে হয়তো মালিকদের জন্য পারেনি। আবার সরকারি ব্যবস্থাপনা, এখন পত্রিকা নেই কিন্তু সরকারি টেলিভিশন আছে, বাংলাদেশ বেতার আছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আছে, তারা এক ধরনের বয়ান প্রচার করেছে, তারা সবসময় সরকারের পক্ষে থাকে। আর যারা স্বাধীন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, তাদের কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা। আপনি মনে করতে পারেন যে আবু সাঈদ যেদিন নিহত হলেন, তার প্রসারিত হাত এবং বুকে গুলি লাগলো, সেই গুলির আগের মুহূর্তে যে প্রসারিত হাত, সেই ছবি কিন্তু প্রথম আলো সহ অনেক সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে, টেলিভিশনে দেখানো হয়েছে। তাহলে সাংবাদিকরা তখন সাহসী ভূমিকা রাখতে পারেনি, এই অভিযোগ বোধহয় সত্য নয়। কারণ সাংবাদিকের কাজ কিন্তু সরকারকে ফেলে দেওয়া নয় বা সরকারকে রাখাও নয়। সাংবাদিক কাজ হচ্ছে সত্য প্রকাশ, জনগণ ঠিক করবে। এবং রাস্তায় যখন আন্দোলন হয়, সাংবাদিক তখন সেই রাস্তার আন্দোলনকে বন্ধ করতে পারে না বা বন্ধ করার কোনো কারণ নাই। সেটি কতটা নিখুঁতভাবে, কতটা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে পেরেছে। আমার ধারণা যে সার্বিকভাবে যদি আমরা বিচার করি, 24শে জুলাইয়ের অভ্যুত্থানে বাংলাদেশের সাংবাদিক সমাজ
সাহসী এবং দৃঢ় ভূমিকাই পালন করেছে। এই ক্ষেত্রে যেমন আরেকটা সম্পূরক প্রশ্ন হতে পারে, যেমন আমি নাম উল্লেখ করছি না, কিন্তু খুবই প্রভাবশালী এবং খুবই সুপরিচিত দুজন সম্পাদক আপনার ইন্টারিম সরকারের সময় বা ঠিক এর পরবর্তী সময়েও তারা অনেকটা অভিযোগ আকারে বলেছিলেন আর কি, এবং সেই অভিযোগের মধ্যে কিছুটা অসহায়ত্ব মিশেছিল বলে মনে হয়। ফলে সেই জায়গার থেকে যেমন একটা প্রশ্ন অনেকের মধ্যেই আছে যে ওই হাসিনা সরকারের আমলে এই যে কর্পোরেট নিয়ন্ত্রণ বা গোয়েন্দা নজরদারির মধ্যে কি আমাদের সাংবাদিক বন্ধুরা কি খুব বেশি মাত্রায় ছিলেন কিনা? এর বড় বলবো যে দৃষ্টান্ত হচ্ছে প্রথম আলো বা ডেইলি স্টার। এই দুটি পত্রিকাকে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। তাদের কোনো সাংবাদিক প্রধানমন্ত্রীর কোনো সংবাদ সম্মেলনে আমন্ত্রণ পাননি। এবং গোয়েন্দা সংস্থার কথা বলছেন, এটাই দুর্ভাগ্যজনক। আগেও হয়তো পরোক্ষভাবে ভূমিকা ছিল, সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলা বা এক ধরনের প্রচ্ছন্ন হুমকি বা মালিককে ডেকে নিয়ে। কিন্তু শেখ হাসিনার শেষ দিকে, ক্ষমতার শেষ দিকে, বিশেষ করে আন্দোলনের সময় এই চাপটা অনেক বেশি ছিল। এবং আমাদের কোনো এটা দুঃখজনক যে আমাদের কোনো সহকর্মী সেই ফাঁদে পড়েছিল। কিন্তু তারপরেও তারা যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকা যে সরকারের জন্য স্বস্তিকর ছিল না, অস্বস্তিকর ছিল। এ কারণে কিন্তু নানাভাবে বার্তা দেওয়ার চেষ্টা করেছে, কোন টেলিভিশনে কাকে নেওয়া যাবে না, কথা বলা, কোন সাংবাদিক কথা বলতে পারবেন, কোন সাংবাদিক পারবেন না। এই হুমকিও তো এসেছে যে লাইসেন্স কেড়ে নেওয়া হবে বা বন্ধ করে দেওয়া হবে যদি তাদের কথা না শোনা হয়। হ্যাঁ, এটা করেছে। কিন্তু তারপরেও দেখুন, যখন যে সরকার আসে, তারা তাদের পছন্দসই ব্যক্তি বা নেতা বা মালিক তাদের লাইসেন্স দেন। গণতান্ত্রিক দেশে লাইসেন্স নিতে হবে কেন? রাষ্ট্রের আইন মেনে যেমন সরকার কাজ করে বা করা উচিত। যারা সাংবাদিকতা করবেন, যারা পোর্টাল চালাবেন, যারা টেলিভিশন চালাবেন, তারা রাষ্ট্রের আইন মেনে চলবেন। আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু আপনি যে কোনো সংবাদ মাধ্যম আপনি শুরু করার আগেই সরকারকে অনেকগুলো শর্ত পালন করতে হয়। আপনি এর অনুমোদন পাবেন কি পাবেন না জানেন না, কিন্তু আপনাকে অফিস নিতে হবে, আপনাকে কতজন কর্মী আছে, তাদের কত বেতন ভাতা, কি বেতন বোর্ড অনুযায়ী বেতন ভাতা দিচ্ছেন কি না, এসব আপনাকেই করতে হবে। এখন এর মধ্যে এক ধরনের হয় অসত্য লিখতে হয়, অথবা আপনি অনুমোদন পাবেন না। এই যে প্রথমেই সাংবাদিকতার একটা বাধা তো সরকারের নিয়ন্ত্রণ, বিধিনিষেধ, আইন এখানে অনেকগুলোই। আমাদের সাংবাদিকতার স্বাধীনতার কথা বলছি, সাংবাদিকরা পারছেন না। বাংলাদেশে যত আইন আছে বেশিরভাগই হচ্ছে মুক্ত সাংবাদিকতার বিরোধী। আপনি ডজনখানেক আইন পাবেন যেটা আপনার হাত পা বেঁধে দেবে, কিন্তু এমন একটি আইন নেই যে আপনাকে সুরক্ষা দেবে। যেমন ধরুন বিশেষ ক্ষমতা আইন 1974 সালে করা হয়েছিল, এবং তখন একটা পরিস্থিতির কথা বলা হয়েছিল। ওই সরকার, এর পরবর্তী যত সরকার আসছে তারা ওই বিশেষ ক্ষমতা আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু আইনটি এখন পর্যন্ত বহাল আছে। এবং ওই বিশেষ ক্ষমতা আইনে রাষ্ট্র যদি মনে করে, একজন পুলিশ কর্মকর্তা যদি মনে করে, থানার ওসি যদি মনে করেন যে আপনি রাষ্ট্রদ্রোহী, আপনি রাষ্ট্রের ক্ষতি করছেন, আপনার বিরুদ্ধে মামলা করতে পারবেন, আপনার পত্রিকা বন্ধ করে দিতে পারবেন, আপনার পোর্টাল বন্ধ করে দিতে পারবেন। তাহলে এই যে যেখানে আইনে, তারপর পরবর্তীকালে যে ডিজিটাল নিরাপত্তা আইন, আবার এটা পরবর্তীকালে হলো এটা ডিজিটাল সুরক্ষা আইন। এখন সুরক্ষা আইন কতটা সুরক্ষা দিয়েছে, কাকে সুরক্ষা দিয়েছে? এটি বলা হয়েছিল যে এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ব্যক্তিগতভাবে কারো অসম্মান না করা হয়, কাউকে ব্যক্তিগতভাবে মানহানি করা না হয়, অপদস্থ না করা হয়, অপমান না করা হয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। কিন্তু এই আইনটি ব্যবহার করা হলো সাংবাদিকদের বিরুদ্ধে। এবং সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
যিনি এখন জেলে আছেন, জেলে আছে। তিনি তখন একটা হিসেব দিয়েছিলেন 7,000 মামলার 5%, 2%-এর বিচার হয়েছে। এই যে 7,000 মামলা হলো, 7,000 মামলার যে ভুক্তভোগী তাদের কি হবে? তারা হয়তো তখন সবাই জেলে ছিলেন না। এখনও এই আইনে বা অন্যান্য আইনে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে 24শে জুলাই অভ্যুত্থানের পর। কিন্তু সেই মামলাগুলোর কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয় না, সুরাহা মানে কি তদন্তই হয়। তদন্তই হয় না। আচ্ছা, যা এবং মামলার বেশিরভাগ মামলা হচ্ছে হত্যা বা হত্যা চেষ্টা মামলা। সাংবাদিক যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু লেখেন বা কারো ব্যক্তিগত স্বার্থ হানি করেন বা আইন অমান্য করেন, সেই ধারায় মামলা হতে পারে, কিন্তু তার বিরুদ্ধে হত্যা মামলা, এটা প্রমাণ করা যাবে। তার মানে এটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক করা হয়েছে। সুতরাং আমাদের আইন রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। এখন এর মধ্যে একটি আমাদের পূর্বসূরি সাংবাদিক, বয়োজ্যেষ্ঠ সবার পরিচিত, তিনি প্রয়াত এবিএম মুসা, তিনি একসময় সংসদ সদস্য ছিলেন। তিনি বলেছেন বাংলাদেশের সাংবাদিকতা করা হচ্ছে যে পুকুরে কুমির ছেড়ে দেওয়ার পর যদি তোমাকে বলা হয় যে ওই পুকুরে সাঁতার কেটে এপার থেকে ওপারে যাবে, তখন তাকে যেভাবে আত্মরক্ষা করতে হয়, আমাদের বাংলাদেশের সাংবাদিকতা সেরকম আত্মরক্ষা করে। আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে এই যে ফ্যাসিবাদী 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার এলেন। তো তারা যে রাষ্ট্রটা যে পরিচালনা করলেন, এই ক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন রাখা যায়, সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের জন্য কি তারা যেটা প্রত্যাশিত দীর্ঘদিনের যে সেই মুক্ত এবং স্বাধীন পরিবেশ কি তারা কি সৃষ্টি করতে পেরেছিলেন? হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সময় তো বলা হয় যে একটা ভয়ের পরিবেশ ছিল, ভয়ের পরিস্থিতি ছিল, আইনি বেআইনি নানাভাবেই। আপনি যেমন ডিজিএফ গোয়েন্দা সংস্থার কথা বললেন, তাদের দিয়ে আবার রাজনৈতিক দলে প্রভাবশালী নেতা, এলাকার প্রভাবশালী ব্যক্তি, নানাভাবেই কিন্তু সংবাদ মাধ্যমকে ভয়ভীতির মধ্যে রাখা হতো। স্বাভাবিকভাবে জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের পর এতগুলো মানুষের জীবন দেওয়ার পর আশা করা গিয়েছিল যে অন্তর্বর্তী সরকারে এমন একটা অভয় পরিবেশ পাওয়া যাবে, মুক্ত কণ্ঠে কথা বলা যাবে, মুক্ত হাতে লেখা যাবে। কিন্তু সেই পরিবেশটা কিন্তু আমরা পাইনি, পুরোপুরি পাইনি। হ্যাঁ, এখন যদি বলা হয় যে এখন কি আপনি কথা বলতে পারেন না, কথা বলতে পারি, কিন্তু কতটা, আবার কার বিরুদ্ধে কথা বলা যায় তার উপর নির্ভর করে যে আমি কথা বলতে পারবো কি পারবো না। অন্তর্বর্তী সরকারের সময় যে বিষয়টি সবচেয়ে পীড়াদায়ক এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক ছিল সেটা হচ্ছে মব সংস্কৃতি, অর্থাৎ সংঘবদ্ধ একটি গ্রুপ, সরকারের কোনো বাহিনী না, সরকারের পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নয়, একটা সংঘবদ্ধ গোষ্ঠী যে কোনো অফিসে হামলা করলো, দখল করলো, এবং যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের হামলা। এই ক্ষেত্রে আসি, যেমন হামলা পুড়িয়ে দেওয়া, এটা একটা ইউনিক ফিচার আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে। এই ক্ষেত্রে আমি রাজনীতিক বদরুদ্দিন ওমরের কথা যদি স্মরণ করি, তিনি মারা যাওয়ার বেশ কয়েক মাস আগে, শেষ দিকে, তার জীবনের সায়ান্নের শেষ দিকের যে কিছু সাক্ষাৎ, আপনি নিজেও সাক্ষাৎকার নিয়েছেন তার, সেখানে তিনি একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমরা কি উগ্র ডানপন্থী রাজনীতির কি উত্থান আমরা দেখতে পাচ্ছি কিনা। ওই রাজনৈতিক আপনার মতামতের উপর আমরা যদি খেয়াল করে যদি দেখি, 17 মাস যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা ছিলেন, সে সময় আসলে তাদের একটা বেশ বারবারন্ত অবস্থা, বা তারা তাদের একটা রাজনৈতিক হেজিমনি এস্টাবলিশ করার চেষ্টা করেছে, এবং সেই ধারাবাহিকতায় গণমাধ্যমের উপর শুধু আগুন জ্বালিয়ে ছাই করে দেয়া না, ইভেন গরু জবাই করেও তারা জিয়াফত খাওয়ার প্রোগ্রাম বা কর্মসূচিও তারা নিয়েছিলেন। এখন আমাদের যে প্রশ্ন, যেটা সাংবাদিক বন্ধুদের প্রশ্ন, অ্যাটলিস্ট যারা গণতন্ত্র মনস্ক মানুষ বা সেই ধারাবাহিকতাটা যারা প্রতিপালন করতেছেন,
ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে কি আটকাতে পারতো না, বা কোনো ধরনের ব্যবস্থাও তো তারা সেভাবে নিলেন না? আপনার প্রশ্নটা তো বা দেশের এই ডানপন্থী রাজনীতির এরকম অকস্মাৎ এরকম উত্থানের হেতুটাই বাকি। একটা হচ্ছে ওমর ভাইয়ের যে সেই আশঙ্কা, সেটা কিন্তু ফলে এই 2 বছর পর আমরা দেখছি যে সেটা পুরোপুরি মানে সেটা ফলেছে। অর্থাৎ সেই ডানপন্থার উত্থানে ঘটেছে। এর মধ্যে আমাদের রাজনীতির যে জটিল ব্যাকরণ, জটিল পরিস্থিতি, সেটা একটা কারণ বাংলাদেশ ডানপন্থা বামপন্থার তো একটা লড়াই সারা বিশ্বেই আছে, কিন্তু ডানপন্থার যত উত্থান হয়েছে, বামপন্থা তত ম্রিয়মাণ হয়েছে, তত নিম্নগামী হয়েছে। ফলে ডানপন্থা কিন্তু সবসময় ভয় পায় বামপন্থাকে। যখন বামপন্থা শক্তিশালী হয়ে ওঠে, তখন ডানপন্থা পিছনে যায়। তাই বাংলাদেশের দুর্ভাগ্য যে আমাদের 70-80 দশকের কথা বললেন, তখন বামপন্থী রাজনৈতিক দল এবং শক্তিগুলো যে সরব ভূমিকা পালন করেছে, সেটি আপনি সরকারের মানে সরকারি কারখানা বন্ধ করার বিরুদ্ধে, সেটি আপনি বেসরকারীকরণের বিরুদ্ধে, সেটি আপনি স্বৈর শাসনের বিরুদ্ধে যে ভূমিকা পালন করেছেন। এবং এরশাদ আমলে এসকপ আন্দোলনকে অনেক দূর এগিয়ে নিয়েছিল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। রাজনৈতিক দলগুলো ছিল পিছনে, কিন্তু এই যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, এই শ্রমিকরা কিন্তু এই 24শে জুলাই অভ্যুত্থানেও সবচেয়ে বেশি, এককভাবে যদি ধরেন সবচেয়ে বেশি জীবন দিয়েছে, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, কিন্তু তাদের অবদান কিন্তু স্বীকার করা হয় না। তাদের রায়ের বাজার যে কবরস্থান, সেখানে 100-রও বেশি শহীদের, অজ্ঞাতনামা শহীদের লাশ দাফন করা হয়েছে। অর্থাৎ এই শহীদের নাম আমরা জানি না, কিন্তু অনেকেই কিন্তু 24-এর কৃতিত্ব দাবি করছেন যে এই গণ অভ্যুত্থানে কার কী ভূমিকা ছিলেন, এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যে বিষয়টি যে ডানপন্থার উত্থান, ডানপন্থা সব দেশেই বিশ্বের আছে, কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে, আপনি জিয়াফতের কথা বললেন, সরকার প্রথম আলো ডেইলি স্টার অফিস পুড়িয়ে দেওয়ার কথা বললেন, অন্য অফিসেতে হামলার কথা বললেন, অথবা ছায়ানট উদিচি পুড়িয়ে দেওয়া হয়। এটা হচ্ছে যে মানুষের যে মনুষ্যত্ব, যে সংস্কৃতি চর্চা, মুক্তভাবে কথা বলার যে স্বাধীনতা, তার প্রতি হস্তক্ষেপ, সেটাকে থামিয়ে দেওয়া, সেটাকে নস্যাৎ করে দেওয়া। তার মানে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষা প্রথমেই তার উপর আঘাত করা হলো, এবং সেই আঘাতটা করা হয়েছে, আপনি যেটা বললেন, অন্তর্বর্তী সরকার কি সেটা ঠেকাতে পারতো না? এই প্রশ্নটি কিন্তু প্রথম আলোর সম্পাদকও করেছেন, ডেইলি স্টার সম্পাদকও করেছেন, যে তারা যদি চাইতেন এরকম, আওয়ামী লীগ সরকারের সময় আমরা জানতাম যে কারা ভীতি দেখাচ্ছে, কারা ভয় দেখাচ্ছে, যে রাষ্ট্রশক্তি, সেটা সরকার সেটা সামরিক বেসামরিক যাই হোক, রাষ্ট্রশক্তি যারা রাষ্ট্র চালাচ্ছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় কারা হামলা করছে, কারা ভয় দেখাচ্ছে, এটা এক ধরনের কোনো নাম পরিচয় ছিল না এদের। এরা কোথা থেকে এসেছে, এরা সরকারি লোক না, সরকার অস্বীকার করেছে। কিন্তু সরকারের দায়িত্ব ছিল, যেই সরকারই হোক, নির্বাচিত অনির্বাচিত, সামরিক বেসামরিক, কিন্তু তার দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সুতরাং এখানেই কিন্তু আমি বলবো যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, তারা প্রথম নস্যাৎ করলেন। দ্বিতীয়ত হচ্ছে যে পরবর্তীকালে সাংবাদিকদের যে পরিবেশ যে আকাঙ্ক্ষা ছিল, এবং সেখানে কারা দৌরত্ব দেখালো, এক ধরনের যারা বাঙালি সংস্কৃতি বিরোধী, মুক্ত চিন্তা বিরোধী এবং বামপন্থা বিরোধী রাজনীতি করে আসছেন, তারাই কিন্তু জায়গাটা দখল করলেন। বিজ্ঞানের সূত্র অনুযায়ী তো কোনো জায়গা খালি থাকে না, সেটা দখল, সেটা পূরণ হয়ে যায়। তো বামপন্থা যখন পিছনে গেল, আর একটা লড়াই ছিল আমাদের সামাজিক লড়াই, যেটা বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতীয়তাবাদী চেতনা,
তো এটা যখন পিছনে গেল, এটার সাথে যখন আওয়ামী লীগকে সমর্থক করে দেওয়া হলো, তখন এর বিরোধী শক্তিটা সামনে আসলো। কিন্তু সেখানে যাদের দায়িত্ব পালন করার কথা ছিল, যেটা অমর ভাইয়ের কথা বললেন, যে এই ডানপন্থার উত্থান ঠেকাতে পারত বামপন্থীরা। কিন্তু বামপন্থীদের তাদের দুর্বলতা এবং বিভক্তি, এই দুটো কিন্তু এই যে আজকে পরিস্থিতি এর জন্য দায়ী। আমরাও আমাদের আলোচনার প্রায় শেষ দিকে আছি আর কি। নতুন একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি ফেব্রুয়ারির নির্বাচনের পর, যেটা ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রত্যাশা ছিল, যেটা যে ডিজিটাল যে নিরাপত্তা আইন, এই যে কালো আইন যেগুলো আছে, যেগুলো কণ্ঠরোধ করে দেয়, মত প্রকাশের স্বাধীনতাকে যেগুলো নস্যাৎ করে দেয়, আমরা কি এই সরকারের কাছে, এই নির্বাচিত সরকারের কাছে তো নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে, এই ব্যাপারে আপনার মতামত? নির্বাচিত কেন, যে কোনো সরকারের কাছে কথা হচ্ছে যে সংবাদ মাধ্যম তো জনগণের কথা বলে, তা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা মানে জনগণের কণ্ঠরোধ করা। তা আমরা কোনো গণতান্ত্রিক সমাজে তো সেটি হওয়া উচিত না। আবার আমার স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না করে কোনোভাবেই হস্তক্ষেপ করা যাবে না। তা আমরা কি দেখলাম অন্তর্বর্তী সরকারের সময়, যে এক পক্ষ কথা বলছে আর এক পক্ষ কথা বলতে ভয় পাচ্ছে। আর আমাদের দেশে বা বিশ্বের অনেক দেশেই যখন আপনি রাজনীতির সঙ্গে ধর্মকে মিলিয়ে দেন, এবং আপনি তখন রাজনীতির বিরোধিতা করলে কেউ আপনার রাজনীতির বিরোধিতা করলে, তখন যদি আপনি বলেন যে ধর্মের বিরোধিতা করছেন, তখন একটা কি বলে, একটা খুবই খুবই অসহায় অবস্থায় পড়ে। কারণ আপনি আপনার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ধর্মকে ব্যবহার করেছেন। এখানে ধর্মের সাথে কোনো বিরোধ নেই, কিন্তু আপনি এমনভাবে ট্যাগ লাগানো, আওয়ামী লীগের সময় যেমন ট্যাগ লাগানো হতো যে সবাই রাজাকার, না স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, এই হিসাবে, মানে এরা মানেই হচ্ছে দেশদ্রোহী। আর এখন ট্যাগ লাগানো হচ্ছে এরা হচ্ছে ধর্মদ্রোহী, এরা হচ্ছে শাহবাগী, এরা ধর্ম বিশ্বাস করে না। পৃথিবীতে সব ধর্মের মানুষ, সব এখানে কিন্তু আমি বলবো যে প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন নির্বাচনের আগে, তার যে ভাষণ, যে বাংলাদেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী, মানে এরকম স্পষ্ট করে বলেছেন। তা আমরা চাইবো যে বিএনপি তার যে নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, যেখানে প্রতিটি নাগরিক, তিনি ধর্মের হোক বা না হোক, তিনি তার কথা বলতে পারবেন, তার অধিকার সুরক্ষা হবে রাষ্ট্রের পক্ষ থেকেই। তো সাম্প্রতিক একটি ঘটনা কিন্তু আমাদের খুব আলোড়িত করে। দেখুন ধর্মকে কীভাবে অপব্যবহার করা হয়। সোহরাওয়ার্দী উদ্যান একটি উদ্যান, এবং সেখানে মানুষ, এবং সেখানে স্বাধীনতার স্তম্ভও আছে। সেই উদ্যানে একজন স্বঘোষিত পীর বা স্বঘোষিত ইসলামী ব্যক্তি দাবি করে তিনি একটা নামাজের জায়গা তৈরি করলেন, ইট আনলেন, এবং সরকারি ইট তিনি, আমরা দেখলাম যে তিনি ইট চুরি করে সেখানে একটা স্থাপনা করেছেন, সেখানে নামাজের জায়গা করছে, অর্থাৎ একটা মসজিদ করবে। অনেকেই স্থানীয় যারা আশেপাশে তারা বলছে যে এখানে তো মসজিদ করা যাবে না, সরকারি জায়গা, সরকার যদি মসজিদ করার প্রয়োজনে সরকার করবে। এবং সোহরাওয়ার্দী উদ্যানে এর আগেও স্থাপনা করার, মসজিদ না, বিনোদন কেন্দ্র বা নানা রকম স্থাপনা করার উদ্যোগ নেওয়া হয়েছিল, পরবর্তীকালে কিন্তু সেটা করতে পারেনি। যখন এই মসজিদের প্রশ্ন আসলো, তখন একটি কিশোর, তার বয়স বড়জোর 15-16 হবে, সেই কিশোর বলল যে এখানে মসজিদ হলে এর পাশে তো আরেকটা মন্দির হবে, এর পাশে গির্জা হবে, তাহলে এটা কি করে থাকলো? তখন ওই যে স্বঘোষিত আলেম বা স্বঘোষিত যে পীর, তিনি বললেন তুমি কে? তখন ওই ছেলেটি বলল সবার আগে মানুষ। মানে এই যে চেতনা, মানে এটাই হচ্ছে বাংলাদেশ। আমরা একটা ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে কিন্তু বাংলাদেশ তৈরি করেছি, অর্থাৎ মানুষের রাষ্ট্র তৈরি করেছি। সেই মানুষ হচ্ছে
17 কোটি মানুষ বা 18 কোটি মানুষ, এর প্রত্যেকের অধিকার আছে। আমরা যে সরকার করি, সরকার তো মানুষের সরকার, মানুষ চায় বলে সরকার। আর হতে পারে যে চাপিয়ে দেওয়া সরকার, সামরিক সরকার, কারচুপির ভোটে, জবরদস্তির ভোটে সরকার, সেটা তো হচ্ছে চাপিয়ে দেওয়া। কিন্তু জনগণের যে সরকার হয়, সে সরকারটি হবে মানে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটাবে। তা আমরা চাইব যে বিএনপি, তবে বিএনপির কিছু কিছু ইতিবাচক লক্ষণ কিন্তু আমরা দেখছি। বিএনপিকে এতদিন আওয়ামী লীগ যে ট্যাগ দিত বা অন্যান্য মহল থেকেও, যে বিএনপি জামাতের মধ্যে আর পার্থক্য নেই, একাকার হয়ে গেছে, বিএনপি জামাত এক ব্র্যাকেট বন্দি করা। কিন্তু এই নির্বাচনের আগে এবং পরেও আমরা দেখলাম যে বিএনপি ৭১-এর প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে একটা দৃঢ় ভূমিকা নিয়েছে যে মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো আপোস করা যাবে না। এখন এই বিএনপির এই যে বক্তব্য, এর সঙ্গে তার কাজের যদি মিল থাকে আমরা আশাবাদী হব, আর যদি কাজের মিল না থাকে তাহলে আমরা হতাশ হব এবং দেশের মানুষ হতাশ হবে। তা আমরা আশা করি আপনি 5 মাস বয়সী সরকারের সম্পর্কে চূড়ান্ত কথা বলার সময় আসেনি, তবে আমরা আশা করি যে বিএনপি যে কথা জনগণকে যে কথা দিয়েছে নির্বাচনের সময় সেই কথা রাখবে এবং এই রাষ্ট্রটি যে ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে। এটা শুধু বাঙালিরও রাষ্ট্র না, এটা শুধু মুসলমানের রাষ্ট্র না, এটা শুধু হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টানের রাষ্ট্র না, এটা এই ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে বসবাসকারী প্রতিটি নাগরিকের রাষ্ট্র। প্রতিটি নাগরিকের সুরক্ষা দেওয়া, তার অধিকারের কথা বলা সংবাদ মাধ্যমের দায়িত্ব, একইভাবে রাষ্ট্রেরও সেই সুরক্ষা দেওয়ার দায়িত্ব। এই প্রসঙ্গে বলবো যে স্বাধীন সংবাদ মাধ্যম বিরোধী বা স্বাধীনভাবে মত প্রকাশ বিরোধী যেসব ধারা সংবিধানে এবং নানা আইনে আছে, সেই ধারাগুলো বাতিল করে সরকার এমন একটি পরিবেশ তৈরি করবে যেখানে স্বাধীনভাবে কথা বলা যাবে। আজকের শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের তো এক ধরনের একটা অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি অর্থে সেটা চলছে, যেহেতু আপনি নিজেও একজন অর্থনৈতিক বিশ্লেষক এবং এই সংক্রান্ত প্রচুর কলামও আপনি লিখেছেন। এই একটা বিষয়, এবং আরেকটা বিষয় হচ্ছে যে গণমাধ্যম এটাও যে একটা শিল্প হতে পারে, কারণ এখানে প্রচুর লোক, প্রচুর মেধাবী মানুষ তাদের শ্রম দিচ্ছেন, তাদেরও তো টিকে থাকতে হবে। ফলে এই গণমাধ্যম শিল্পের টেকসই অর্থনৈতিক কাঠামো, মানে এই দুটো বিষয়, এই টেকসই অর্থনৈতিক কাঠামোর ব্যাপারে বর্তমান সরকার কি করতে পারে বলে আপনি মনে করেন? আমাদেরও তো টিকে থাকতে হবে। অর্থনীতির লোক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন জড়িত। বাংলাদেশের অর্থনীতি তো বেশ টালমাটাল অবস্থায়, একটা ভঙ্গুর অবস্থায়। এটাকে টেকসই রূপ দেওয়ার ক্ষেত্রে কী কী করণীয়? আপনি জানেন যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দেওয়ার কয়েকদিন আগে যে চুক্তিটি করেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে, এটি দেশের জন্য খুবই আত্মঘাতী চুক্তি হয়েছে, অধীনতামূলক চুক্তি। বৈষম্যমূলক তো বটেই, এই চুক্তির দায় আমাদের কতদিন বহন করতে হবে সেটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে সংবাদ মাধ্যম। সরকার, যতটা আমার জানা, যে সরকার সংবাদপত্রকে শিল্প হিসাবে ঘোষণা করেছে। এখন যে টেলিভিশন বা অন্যান্য মাধ্যম, পোর্টাল বা ডিজিটাল মাধ্যম অথবা মাল্টিমিডিয়া, এটাকে শিল্প হিসাবে ঘোষণার দাবি আমাদের থাকবে। কারণ সংবাদ মাধ্যম মানে শুধু পত্রিকা না, পত্রিকার সাথে অন্যান্য যতগুলো মাধ্যম আছে। কারণ মাধ্যম তো একটা আকার রূপ। মূল কথা হচ্ছে মানুষের কাছে সংবাদটি পৌঁছে দেওয়া, মানুষের কাছে সঠিক তথ্য এবং বিশ্লেষণ পৌঁছানো, যাতে দেশ সম্পর্কে, সমাজ সম্পর্কে এবং বিশ্ব সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পায়। কারণ এখন এই বিশ্বকে তো বলা হয় একটা কী বলে বৈশ্বিক পরিবার, কারণ এই বিশ্ব পরিবারের কেউ কিন্তু বিচ্ছিন্ন নয়। আজকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের যে ধাক্কা কিন্তু আমাদের উপর পড়েছে। এ কারণে এই যে আমাদের
রাষ্ট্রীয় নীতি যেমন হতে হবে সুষম, আবার অন্য রাষ্ট্রের সাথে যে চুক্তি করব সেটাও কিন্তু হতে হবে মানে ন্যায্য। হতে হবে। একই সঙ্গে আপনি যে কথাটি বলেছেন যে এটি যদি শিল্প হয়, সংবাদ মাধ্যম যদি শিল্প হয়, তাই শিল্পের জন্য সরকার কিন্তু বেশ সুরক্ষা দেওয়া উচিত। যেমন তৈরি পোশাক শিল্প, তৈরি পোশাক শিল্প, তো তৈরি পোশাক শিল্পের জন্য কিন্তু সরকার নানা রকম প্রণোদনা দিচ্ছে। যে সুতরাং এই প্রণোদনা কিছুটা তো সংবাদ মাধ্যম পেতে পারে। এ কারণে এটি তো শুধু ব্যবসা নয়, না, ওটি কিন্তু শুধু ব্যবসা। আর হ্যাঁ, রাষ্ট্রের বৈদেশিক মুদ্রা রাষ্ট্রের জন্য তারা নিয়ে আসে, এটা ঠিক। কিন্তু সংবাদ মাধ্যম যদি যে দেশে সংবাদ মাধ্যম উন্নত নয়, সমৃদ্ধ নয়, সে দেশে গণতন্ত্র টেকসই হয় না। কিন্তু সুতরাং গণতন্ত্র টেকসই করার জন্য সংবাদ মাধ্যমের সুরক্ষা দিতে হবে, এবং সেই সুরক্ষার জন্যে আমরা আশা করব একটি আইন করবে। অন্তর্বর্তী সরকার সময় একটি গণমাধ্যম সংস্কার কমিশন করেছিল, তারা অনেকগুলো সুপারিশ দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য যে এই গত 1.5 বছরেও সেই সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি। এই সরকার বলেছে যে সুপারিশগুলো তারা বাস্তবায়ন করবে ধাপে ধাপে। আমরা আশা করব তারা করবে। এবং সংবাদ মাধ্যমের আপনি গত 2 বছরে যদি দেখেন, সংবাদ মাধ্যমের বড় দুর্বলতা বা বড় ধাক্কা সেটা যদি বলেন, যে অনেকে কিন্তু চাকরি হারিয়েছেন, অনেকে বেকার হয়েছেন, অনেক প্রতিষ্ঠান হিসেবে বন্ধ না হলেও বেতন ভাতার একটা সংকট চলছে। সেটা কিভাবে কাটিয়ে ওঠা যায়, সেটা সরকার বিজ্ঞাপন দেয় তার প্রতিষ্ঠানের, সেই বিজ্ঞাপনের ক্ষেত্রেও কিন্তু একটা ন্যায্য বণ্টন থাকা দরকার। শুধু পত্রিকা বা শুধু টেলিভিশনে না হয়ে সেটি সংবাদ মাধ্যমের সকল শাখায় এটা বিতরণ করা যেতে পারে। তো আমরা আশা করব যে এই যে নিউ মিডিয়া যেটাকে বলে, অথবা এই যে নতুন মাধ্যমগুলো, এটাকে অস্বীকার করে সংবাদ মাধ্যমে এগোনো যাবে না। কারণ প্রচলিত সব মাধ্যম কিন্তু এখন এই নিউ মিডিয়ার দিকে ঝুঁকেছে, এবং তারাও এখন মনে করছে যে শুধু প্রচলিত মাধ্যমে এগোনো যাবে না। সুতরাং এখন বহুমাত্রিক চিন্তা, বহুমাত্রিক রূপ এবং বহুমাত্রিক মাধ্যমকেই আমাদের এগিয়ে নিতে হবে। সোহরাব হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। এই স্বল্প সময়ে আমরা শ্রদ্ধেয় সোহরাব হাসান ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম আমাদের বর্তমান সংবাদ মাধ্যম এবং সাংবাদিক, অথবা আরও খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা এখানে তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। ঢাকা পেপারসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।